নমস্কার শ্রোতা বন্ধুগণ, ভিন্ন স্বাদের গল্পের সমাহার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ নতুন একটি দিনে আবারও নতুন একটি হাসির গল্প নিয়ে হাজির হয়ে গিয়েছি। আজকে যে এই গল্পটি পাঠ করে শোনাবো, সেই গল্পটি শুনতে আমার ছোট ছোট শ্রোতা বন্ধুদের দারুণ লাগবে, তার সাথে বড়দেরও শুনতে খারাপ লাগবে না। আজকে লেখিকা আশা দেবীর লেখা যে গল্পটি পাঠ করব, গল্পটির নাম গোষ্ঠ মাসি ও কেটলি সাহেব। দারুণ মজার একটি গল্প পাঠ ভালো লাগলে গল্পের শেষে অবশ্যই একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক লেখিকা আশা দেবীর লেখা মজার একটি গল্প, গোষ্ঠ মাসি ও কেটলি সাহেব। আমরা শিকারীর বংশ, বুঝলি কেষ্টা? কম্বল মামা কেষ্টার দিকে সগৌরবে তাকিয়ে বললেন। শিকার করতেই হলো কেষ্টাকে। তা তো বটেই। বটেই মানে? কম্বল মামা খেকিয়ে উঠলেন। অবিশ্বাস? আমার কথায় অবিশ্বাস? রে রে দুরাচার, কুলের আচার। তবে শোন, তোর মতো তালিপত্র সৈনিক, অর্থাৎ শুদ্ধ বাংলায় যাকে বলে তালপাতার সেপাই, সে আমার কথার মর্ম বুঝবে কি? বুঝতো যদি চকা সমাদ্দার থাকতো, তাহলে তোকে এক কথায় সমঝিয়ে দিত বীরত্ব কাকে বলে। আমার পিস্তুত কাকি এক লাফে এক উড়ন্ত কাক ধরে তার নামে কৌটোর খাপ পরিয়ে দিয়েছিলেন। আমার কাকা বাড়ির ঘুমন্ত কুকুরকে মারবার জন্য 3টে গুলি ছুঁড়েছিলেন। শেষে বাঁশ দিয়ে সেটাকে পিটিয়ে তাড়িয়ে দেওয়া হলো। আর আমার শ্যামনগরের পিসিমা, বলবো কি কেষ্টা, ঝাঁটা দিয়ে পিসি একটা খ্যাঁকশিয়ালি ঘায়েল করলেন। এখন তুই চিন্তা কর আমাদের কথা। তোকে আধ ঘন্টা সময় দিলাম। কম্বল মামা হাতের ঘড়ির দিকে চেয়ে রইলেন। শিকারে খুব সাহস দরকার, খুব গম্ভীরভাবে বললে কেষ্টা। সাহসের কথা যদি বলিস কেষ্টা, তবে শুনে নে আমার মেজ মাসি গোষ্ঠ মোহিনীর কথা। কথায় বলে, যার দাপটে বাঘে গরুতে এক ঘাটের জল খায়। গোষ্ঠ মাসি তাই করাতেন। তিনি থাকতেন চুটিয়াপাড়ার গভীর জঙ্গলে। চুটিয়াপাড়া? সেটা আবার কোথা? আফ্রিকায় বুঝি? কোথায় তা দিয়ে তোর দরকার কি? গল্পটা হচ্ছে সাহসের, তার মধ্যে কেবল ঘ্যান ঘ্যান করছে। কোথায়? কোথায় আবার? তোর মাথায়। কেষ্টা নিজের মাথায় একবার হাত বুলিয়ে নিয়ে বলল, বলো বলো, আর জিজ্ঞাসা করব না। সেখানে ছিল গভীর জঙ্গল, অসংখ্য বুনো জন্তু। এই ধর বাঘ, সিংহ, হাতি, ঘোড়া, উট সব। অত জঙ্গলে মিছিমিছি উনি কষ্ট করে যেতে গেলেন কেন? কেষ্টা আবার জিজ্ঞাসা করল। গেছে তো গেছে, বেশ করেছে। তোর তাতে কি রে? কম্বল মামা বেশ চটে উঠলেন। গেছে আমার মাসি গেছে, তোর মাসি তো যায়নি। সত্যি, কেষ্টার মাসি কোথাও যায়নি, এমনকি গঙ্গা নাইতে কাশিতেও না। শুধু একবার গোবর আনতে আমবাগানের মাঠে গিয়ে সেই যে একটা গুতনো গরুর ভয়ে পালিয়ে এসেছেন, সেই থেকে গোবরের পবিত্র কাজ ঘুঁটেতেই সারেন। কাজেই তার সাহসের কথা কেষ্টার আপাতত কিছুই মনে না পড়াতে সে চুপ করে গেল। আমার গোষ্ঠ মাসিকে একবার সুটকো সাহেব বলেছিলেন খুশি হয়ে,
গোস্ট আন্টি, তোমাকেই প্রকৃতপক্ষে বীরাঙ্গনা বলা উচিত। আমি যখন আবার চুটিয়াপাড়ায় আসব, তখন তোমাকে আমার চাই। তোমার সঙ্গে আমি শিকারে যাব। মাসিও স্বীকার করেছিলেন, সে অনেক দিনের কথা। একদিন দুপুরবেলা মাসি লাঠি দিয়ে পিটিয়ে পিটিয়ে ছাড় পোকা মারছেন। দরজায় সেই কণ্ঠস্বর শোনা গেল, ঘোস্ট আন্টি, আমি কেটলি সাহেব। ও মা, এসো বাবা এসো। মাসি স্বাগত জানালেন। আন্টি, তৈরি হয়ে নাও, আমরা ওই বনে শিকারে যাব। তাঁবু ফেলেছি। গোষ্ঠ মাসি হাতের লাঠি খাটিয়ার ওপর রেখে খানিকটা গালে হাত দিয়ে ভাবলেন, তারপর বললেন, তা ভালোই। এলিনর রুজভেল্ট ছিলেন কত বড় শিকারী, আমি বা কম কিসের। বেশ, যাব। সাহেব বিকেলবেলা মাসির উঠোনে এসে চমকে গেলেন। এ কি রণসজ্জা! পায়ে সুপুরির ডোঙার চটি, সে আবার খুব শক্ত করে নারকেলের দড়ি দিয়ে বাঁধা, পরনে গেরুয়া ধুতি, গায়ে নামাবলি, টিকিতে একটা জবা ফুল বাঁধা, আর হাতে একগাছা মুড়ো ঝাঁটা। বাঁ হাতখানা কোমরে রেখে মাসি তিলের নাড়ুর মতো দুর্ভেদ্য মুখ করে দাঁড়িয়ে আছেন। তাকে প্রথম দেখেই কেটলি সাহেব আমরার আঁটির মতো ছিটকে গেলেন। কিন্তু বলতে হবে সাহেব, ওদের গোঁই আলাদা। তখনই বেশ একটা ভিড়মি হাসি মুখে সামলে নিয়ে কুলের আচারের মতো মিষ্টি মুখ করে বললেন, বাহ, গোস্ট আন্টিকে তো বেশ লাগছে। সুটকো সাহেব চি চি খক খক হুয়া হুয়া করে হেসে উঠলেন। গোষ্ঠমাসি চিড়ে ভাজার মোয়ার মতো আরও কঠিন হয়ে গিয়ে বললেন, আর হি হি করতে হবে না চিংড়ি অবতার, এখন চলো তো দেখি। গভীর বন, শাল, তাল, তমাল, পিয়াল, এসব ভালো ভালো কবিদের ভালো লাগবার মতো গাছের সঙ্গে সঙ্গে পিন্ডি খেজুরের মতো লেপ্টে রয়েছে জিকে, আম, জাম, কাঁঠাল, বিছুটি ইত্যাদি। অরণ্যের মধ্য দিয়ে দীর্ঘ পথ, পাশে পাশে গিরিমালা। পাহাড়ও বুঝি ছিল সেখানে? কেশটা বিস্ময় প্রকাশ করে। ছিল বই কি, গিরি ছিল, গিরিমালা ছিল, রুদ্রাক্ষের মালার মতো জড়িয়ে, তার মধ্যে ছিল প্রস্রবণ। ওরে বাবা! বাবা কি রে, এরপর যখন গল্প আরম্ভ হবে তখন বলবি ঠাকুর দাদা। গোষ্ঠমাসি তো চলেছে, পিঠে একটা প্রকাণ্ড বস্তা। ওঠা কি গোস্ট আন্টি? এটা আবার কোথা থেকে জোটালে? সাহেব বললে, চুপ করো তো বাছা, সব কথা কি তোমার ওই বাঁদুর চোষা শুটকো মগজে ঢোকে? শুধু দেখো কি করে গন্ডার শিকার করতে হয়, দেখে তাজ্জব হবি। তোরও কচু গাছের মতো বন্দুকের কাজ নয়, এ বুদ্ধির দরকার। বলেই গোষ্ঠমাসি টিকি শুদ্ধ জবা ফুলটাকে পটাশ করে দুলিয়ে দিলেন, আর ওটা সশব্দে কপালে এসে লাগলো। সাহেব উচ্চিংড়ের মতো লাফিয়ে সরে গেলেন। সন্ধ্যাবেলায় ওরা ক্যাম্পে এসে খানিকটা বিশ্রাম করে নিল। চারদিকে নিবিড় অন্ধকার, কালো কালো হয়ে রয়েছে, টিপ টিপ করে জোনাকি জ্বলছে। ঝিঝিটা একটানা ঝনঝনি বাজিয়ে অরণ্য সঙ্গীত গাইছে। গোষ্ঠমাসি ক্যাম্পের খাটিয়ার ওপর বসে বললেন, কিরে, ছাড় পোকা টোকা নেই তো? না মাসি, নূতন খাট দেখছো না?
সাহেব বললেন, তবে একটু গড়িয়ে নি, আজ আবার একাদশী কি না। বলেই ট্যাঁক থেকে প্রকাণ্ড তামাক পাতা পোড়ার গুঁড়ো দাঁতে ঘষে বস্তাটা মাথায় দিয়ে শুয়ে পড়লেন। শিখারে ঝাঁপে না মাসি? সুটকো সাহেব চি চি করে বললেন। তোরাই আজ যা, পরে তো আমি যাবই। মাসির আদেশ শোনা গেল, কিন্তু সাহেব জেদ ধরেছে। যাবেই যাবে, এই রাতেই যাবে যুদ্ধে। সাহেবদের এই সা গোঁ কি বলবো, অনেক করে বুঝিয়েও কিচ্ছু করা যায় না। শেষে দুটো কুলি, এক ফ্লাক্স চা, খানিকটা বিস্কুট এসব নিয়ে তামাটে দাড়িতে হাত বুলাতে বুলাতে সাহেব বনে রওনা হলেন। খানিকটা দূর এগোতেই একটা মস্ত কোলা ব্যাঙ তার ছেলে পুলেদের নিয়ে জলার ধারে বসে জোনাকির প্রদীপ জেলে কচ্ছপের টেবিলের ওপর বই রেখে পিঁপড়ে আর পিঁপড়ির গল্প পড়ে শোনাচ্ছিল। সুটকো সাহেব পাশ দিয়ে যেতেই সে চোখের চশমা নাকে চড়িয়ে বললে, ওটা আবার কে যায়? সাপ টাপ তো নয়? আর সঙ্গে সঙ্গে ব্যাঙের 3 ছেলে ছড়া কেটে বললে, শুটকি, চামচুটকি, শিঙি মাছের ঝোল, শুটকির টিকি ধরে তোল। ভারী বেয়াদব ছেলেদের একটা ধমক দিয়ে ব্যাঙ বললে, এই রাতে চলছে শিকার করতে, সাহেব বললেন, কি বলে রে হোরা? ওসব বাজে কথায় কান দেবেন না স্যার, চলুন। বন বিড়ালের দল, হায়না, ইঁদুর ছুটে পালালো। ওদের দেখে কিন্তু সাহেব কিছুতেই ভয় পেলেন না। বন্দুকটাকে শক্ত করে ধরে হেঁটে চললেন। দুটো জলা পেরিয়ে ওরা একটা বড় গাছের ওপর চড়ে বসল। এখানেই জন্তু জানোয়ারের প্রধান আড্ডা কিনা তাই। একটা কিছু ঘটবে বা ঘটতে যাচ্ছে ভেবে কেষ্টার চোখের তারা দুটো রাজভোগের মতো আকার নিল। বললে, তারপর? তারপর সব জন্তুদের মিটিং বসবে। একটা খ্যাঁকশিয়াল হোয়া হোয়া করে তা প্রচার করে দিয়ে গেল। সভা বসবে, তাই ছোট ছোট বাচ্চার দল ভিড় করেছে। খরগোশরা ছোটাছুটি করছে, দূরে জলার পাড়ে হরিণলা লক্ষ্য করছে ব্যাপারটা কি ঘটতে যাচ্ছে। মাইক বসেছে, কচু ফুলের মালা গেঁথেছে হনুমানের দল। সভাপতি সিংহ আর উদ্যোক্তা জিরাফ সবাই এসেছে। হাতি, বাঘ, সিংহ, হায়না কেউ বাদ নেই। হায়নারা ফচকের মতো হি হি করছে। এমন সময় সভাপতি বললেন, একটা বেশ গন্ধ পাচ্ছি, বেশ চপ কাটলেটের মতো। সাহেবের তো মুখ শুকিয়ে গেছে, গলা দিয়ে হেঁচকি উঠছে, ইক ইক ইক। গুপ্তচর, গুপ্তচর। জিরাফ অমনি তার আঁকশির মতো গলাটা গাছের দিকে প্রসারিত করতে লাগলো। সাহেব যতই ওপরে ওঠেন, জিরাফ ততই গলা লম্বা করে। সভার মধ্যে হাসির বন্যা বয়ে গেল। হি হি হে হেউ হেউ। হায়নারা ওর গায়ে চিমটি কেটে হাসতে লাগলো। সে কি হাসি! শেষে আর উপায় নেই দেখে সাহেব বললেন, আমার খুলিরা পালিয়েছে, আমায় মেরো না। আমার বন্দুক পড়ে গেছে, পটলা পটলি হারিয়ে গেছে। বাজে বকিসনি বলেই সিংহমশাই একটা হুঙ্কার দিলেন। আর সঙ্গে সঙ্গে ভালুকের দলের সে কি উৎসাহ! তারা শালুক খায় আর বলে, টেনে নামা, টেনে নামা। জিরাফ আঁকশির মতো গলা দিয়ে পাকা আমটির মতো কেটলি সাহেবকে পেরে ফেলল। তারপর? কেষ্টা বললে,
তারপর আর কি, একেবারে হুম্বা হুম্বা নাচ শুরু হয়ে গেল চারদিকে। সকালে আলো চারদিকে ছড়িয়ে পড়তেই সেই কুলি দুটো লাফিয়ে উঠল এঁদো পুকুর থেকে। তারপর নাক কান থেকে ব্যাঙাচিগুলো ঝেড়ে ফেলে ছুটে খবর দিল, নিদারুণ সংবাদ, যুদ্ধে কেটলি সাহেব বন্দি। শুনে গোষ্ঠমাসির টিকি রাগে অপমানে তরমুজের বোঁটার মতো খাড়া হয়ে উঠল। তিনি হুঙ্কার ছাড়লেন, হরি হরি, এসব শুকনো লঙ্কা নিয়ে গন্ডার শিকারে আসা, ছি, ধিক ওর জীবনে। ওরা ওকে শুক্তনি বানিয়ে খাক, আমি কিছু বলবো না। কিন্তু কুলি দুটো কেঁদে পড়ল, মাইজি, তোমার গোষ্ঠমাসি তবে কি শিকারী? কেষ্টা বললে। আরে তাই তো বলছি, শোন না। মাসি সন্ধ্যের আগেই সবাইকে ঠিক করে নিলেন। তারপর নিজে সেজে গুজে তৈরি হয়ে চললেন বনের ভেতরে। পেছনে চলেছে মুটের মাথায় সেই বস্তা, আর মাসির পায়ে সেই সুপুরির খোলার চটি নারকোল দড়ি দিয়ে বাঁধা, পরনে গেরুয়া ধুতি আর নামাবলি, আর হাতে বন্দুকের মতো করে ধরা ঝাঁটা। বনের মধ্যে ঢুকতে ঢুকতেই অন্ধকার হয়ে এলো, কিন্তু একটু সারা শব্দ নেই। মাসি বললেন, ওরা এখন বসেছে কেটলি সাহেবকে শায়েস্তা করতে, তাড়াতাড়ি এগিয়ে চল। বনের ভেতরে আবার সেই জায়গা। মাসি একটা গাছের আড়ালে লুকিয়ে শুনলেন। সভা বসেছে। ঢোড়া সাপের দড়ি দিয়ে উটের সঙ্গে সাহেবকে শক্ত করে বেঁধেছে, আর মাঝে মাঝে প্রশ্ন করছে, তোরা আমাদের চিড়িয়াখানায় বন্ধ করে রাখিস কেন? তোদের আমরা কি করেছি? কেটলি সাহেব যেন কি বলতে গেলেন, কিন্তু গলা দিয়ে আওয়াজ বেরুলো না। ডোরা বাঘের দিকে আঙুল দেখিয়ে সিংহ বললে, ওকে 3 মাস আগে খাঁচায় বন্ধ করে কলা দেখিয়েছিস আর ছোলা ভিজে খেতে দিয়েছিস। আমি না স্যার, ওটা বিল্টুর কাকা। হোক বিল্টুর কাকা, তোকে তো আর পাওয়া যাচ্ছে না। এর মধ্যে গোষ্ঠমাসির ইশারায় কি যেন কাজ চলছে নিঃশব্দে, কেউ জানতে পাচ্ছেন না, কিন্তু ধীরে ধীরে ওরা কি যেন করছে। তোরা ওই নিরীহ ছেলে মানুষ বাঁদরগুলোকে ফ্রক পরিয়ে ফুলমণি আর গোপালবাবু সাজিয়ে দরজায় দরজায় নাচাস, আর তোদের বকাটে ছেলেগুলো ছড়া কাটে। বাঁদর, কলা খাবি? আজ আমরা তোদের সমস্ত দুর্ব্যবহারের প্রতিশোধ নেব। আমরা তোকে তেঁতুল গোলা, কাঁচা লঙ্কা, নুন আর লেবুর রস দিয়ে ছোলা ভিজার সঙ্গে মিশিয়ে খাবো। দেখি তোকে কে বাঁচায়, বললে সিংহ। বলার সঙ্গে সঙ্গে সমস্ত বনের ভেতরে আগুন জ্বলে উঠল। শুকনো পাতায় আর সঙ্গে সঙ্গে ফ্যাঁচ ফ্যাঁচ আওয়াজে সমস্ত বনভূমি কম্পিত হয়ে উঠল। সবাই যে যার প্রাণ নিয়ে পালাচ্ছে। সজারু এতক্ষণ এক কোনায় বসে গায়ের কাঁটা দিয়ে ছেলের গায়ের সোয়েটার বুনছিল। সে হঠাৎ 2 হাত দিয়ে খুচখুচ করে নাক ঘষে হাঁচল, হ্যাঁচ্চ হ্যাঁচ্চ। গোষ্ঠমাসি বস্তা ভরে তামাক পাতা এনেছিলেন। সমস্ত বনে তাই ছড়িয়ে তাতে আগুন দিয়েছেন। আর রক্ষে আছে? কেটলি সাহেব চারদিকে তাকিয়ে দেখলে সে মুক্ত। সবাই পালাচ্ছে যে যার মতো। আর দূরে একটা পাথরের ওপর হিটলারের মতো গোঁফহীন গোষ্ঠমাসি বসে বসে মালা জপ করছেন। আর কুলির দল আনন্দে নাড়ুগোপালের মতো গদগদ হয়ে বসে বসে গান ধরেছে, মৌসিকি হিম্মত দেখো।
কেটলি সাহেব পরে কি মরে মাসির কাছে ছুটে এসে প্রণাম করে বললেন, ধন্যি মেয়ে তুমি মাসি, তোমায় গড় করি। হরি হরি। মাসি কপালে হরি নামের ঝোলা ঠেকালেন। সেই শুনে কুলিরা ছুটিয়ে এসে গোষ্ঠ মাসিকে ঘিরে নাচতে লাগলেন। হরিবল হরিবল। সাহেব বললেন, হরিবল গোষ্ঠ আন্টি, হিপ হিপ হুররে। আজকের মতন গল্প পাঠ এখানেই শেষ হচ্ছে। গল্প পাঠ যদি এতটুকুও ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে ভিন্ন ভিন্ন স্বাদের বিভিন্ন ধরনের গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নতুন একটি দিনে নতুন একটি গল্প নিয়ে আবার আমি আপনাদের সামনে হাজির হব।